স্বাগত সকলকেই বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দ্য চাইল্ড, একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি যার লেখক মুন্সি প্রেমচাঁদ। তো এই ছোট গল্পটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা এই গল্পের বা গল্পকার বা লেখক বলতে পারি মুন্সি প্রেমচাঁদ সম্বন্ধে দু চার কথা জেনে নেব। কেন কি যে লেখকের বা গল্পকারের লেখা আমরা পড়তে চলেছি তার সম্বন্ধে যদি আমাদের সাম্যক ধারণা থাকে, তো তার লেখনী সম্বন্ধে বা তিনি কোন প্রেক্ষাপটে লিখছেন সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত কিছু তথ্য আমাদের সামনে উঠে আসে। ফলে তো আমাদের বুঝতে সুবিধা হয় তার লেখনীর ধরনটা কী প্রকৃতির এবং তিনি কী বিষয় নিয়ে লিখতে চলেছেন। তো শুরু করা যাক। মুন্সি প্রেমচন্দ, যিনি ভারতীয় হিন্দি সাহিত্যের একজন জনপ্রিয় খ্যাতিসম্পন্ন লেখক, তিনি 1880 খ্রিস্টাব্দে 31শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। মুন্সি প্রেমচন্দের প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি নবাব রায় ছদ্মনামে কিন্তু তার লেখনী জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি কী করলেন, তিনি প্রেমচাঁদ নাম গ্রহণ করেছিলেন। মুন্সি প্রেমচাঁদ নামে তিনি অধিক কিন্তু খ্যাত ছিলেন। তার নামের পূর্বে যে মুন্সি কথাটি আমরা দেখি সেটি একটি সম্মানসূচক উপাধি বলতে পারি। মুন্সি প্রেমচাঁদ একজন ঔপন্যাসিক, অর্থাৎ তিনি অনেক উপন্যাস বা নভেল লিখেছিলেন। অন্যদিকে তিনি গল্পকার ও নাট্যকার হিসাবে হিন্দি সাহিত্য জগতে কিন্তু তার যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। এক কথায় বলা যেতে পারে তিনি ভারতীয় হিন্দি সাহিত্যের পথপ্রদর্শক, অর্থাৎ তার হাত ধরেই হিন্দি সাহিত্য জনপ্রিয়তা লাভ করেছিল। হিন্দি ও উর্দু ভাষায় তিনি 1 ডজনেরও বেশি, 1 ডজন বলতে তো আমরা বুঝি 12টা, তো উপন্যাস লিখেছিলেন। এছাড়াও তিনি 250টিরও বেশি ছোট গল্প লিখেছিলেন এবং তিনি কী করেছিলেন, বহু বিদেশি ভাষার লেখনীকে তিনি অনুবাদ করেছিলেন হিন্দিতে। তিনিই প্রথম হিন্দি লেখক যিনি সমসাময়িক, অর্থাৎ কন্টেম্পোরারি যে কথাটি আমরা বলি, সেই সমসাময়িক ভারতীয় যে বাস্তবতার প্রতিচ্ছবি, অর্থাৎ সমাজ ব্যবস্থার, সমাজে যে প্রথাগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো তিনি তার লেখনীর মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। এই বহুল প্রতিভা সম্পন্ন, অর্থাৎ এই তার মধ্যে যে ভার্সাটাইলটিটা ছিল, এই বহুমুখী প্রতিভা সম্পন্ন লেখক কিন্তু 1936 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর পরলোক গমন করেছিলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। তো এবার চলে আসি আমরা আমাদের টেক্সটে। টেক্সট শুরু করার আগে আমরা যেহেতু বলেছিলাম টেক্সট মানে আলোচনার শুরুতেই যে দ্য চাইল্ড একটা শর্ট স্টোরি, তো শর্ট স্টোরি কাকে বলে বা তার ডেফিনেশনটা আমাদের হয়তো অনেকের জানা আছে বা অনেকের জানা নেই। তো শর্ট স্টোরি বলতে বোঝায় ছোট গল্প, বাংলাকে যেটা লিটারাল মিনিং। ছোট গল্প বলতে আমরা বুঝি একটা ক্ষুদ্র পরিসরে বা ক্ষুদ্র প্রেক্ষাপটে অল্প সংখ্যক চরিত্র নিয়ে যে গল্প হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হয়ে যায় এবং শেষে পাঠকদের মনে একটা অতৃপ্তি থেকে যায়। কী কারণে? যে মনে হলো লেখাটা হয়তো অসম্পূর্ণ, আরেকটু হলে ভালো হতো। তো এটা হচ্ছে আমাদের শর্ট স্টোরির বৈশিষ্ট্য। আমরা রবীন্দ্রনাথের সংজ্ঞা থেকেও কিন্তু পাই একটা কথা, যেখানে তিনি বলেছিলেন শেষ হয়েও হইল না শেষ। তো এই গল্পের মুখ্য চরিত্র হিসেবে পাবো আমরা ন্যারেটর, অর্থাৎ কথক গল্পের, এবং সেখানে পাচ্ছি গাঙ্গু বলে একটি ক্যারেক্টার। তো আরেকটু বলে রাখি, ন্যারেটর যে বললাম কথক কে একজন না, এই গল্পে তিনি একজন বিত্তবান, অর্থাৎ ধনী, তিনি একজন জমিদার, আর গাঙ্গু তারই বাড়িতে কর্মরত একজন ভৃত্য বা চাকর। আর একটা চরিত্র পাবো, সেটা হচ্ছে গমতিকে না একজন বিধবা, পরবর্তীতে গাঙ্গু যাকে বিবাহ করেছিলেন। আর একটা পাচ্ছি চাইল্ড। তো টেক্সটটা এবার দেখে নিই। পিপল কল গাঙ্গু আ ব্রাহ্মণ। মানুষ বা লোকেরা গাঙ্গুকে কি বলে না, সে একজন ব্রাহ্মণ, অর্থাৎ বাই বর্ন হি ওয়াজ এ ব্রাহ্মণ, তিনি একজন ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মানুষ। হি কনসিডার হিমসেলফ ওয়ান টু, সে নিজে, অর্থাৎ গাঙ্গু কিন্তু নিজেকে ব্রাহ্মণ বলেই বিবেচনা করে, মানে মনে করে। তো এখানে কনসিডার মানে এই লাইনটা যদি আমরা
মার্ক করি, আমাদের বুঝতে সুবিধা হবে। হি কনসিডার হিমসেলফ ওয়ান টু, অর্থাৎ প্রথম লাইনে কী বলা ছিল, পিপল কল গাঙ্গু আ ব্রাহ্মীণ, লোকেরা বলে গাঙ্গু একজন ব্রাহ্মীণ। কনসিডার মানে এই যে শব্দটা বললাম পরবর্তী সেন্টেন্সে, হি কনসিডার হিমসেলফ ওয়ান টু, সে নিজেকেও একজন ব্রাহ্মীণ বলেই বিবেচনা করে। তো কনসিডার এই ওয়ার্ডটার মিনিং হলো বিবেচনা করা বা মনে করা। অল মাই আদার সার্ভেন্টস বো টু মি, তো কত কি বলছেন পরবর্তী লাইনে, অল মাই আদার সার্ভেন্টস বো টু মি, আমার অন্যান্য ভিত্তরা বা চাকরেরা আমাকে সম্মান প্রদর্শন করে, মাথা নত করে। বাট গাঙ্গু নেভার গ্রিটস মি লাইক দিস, কিন্তু গাঙ্গু কখনো এভাবে আমাকে সম্মাননা দেখায়নি, অর্থাৎ গাঙ্গু কখনো তার মনিবের সামনে মাথা নত করেনি। প্রবাবলি হি এক্সপেক্টস মি টু বো টু হিম, তো কথক এখানে বলছেন, অর্থাৎ যার মুখ দিয়ে এটা বর্ণিত হচ্ছে তিনি কি বলছেন, সম্ভবত সে প্রত্যাশা করে, এক্সপেক্টস মানে প্রত্যাশা করে, মি টু বো টু হিম, যে আমি তার কাছে যেন নত হই। কারণ কি, ওই যে বাই বার্থ গাঙ্গু ওয়াজ এ ব্রাহ্মীণ। তো এখানে একটু বলে রাখি, আমাদের যে কাস্টিজম ব্যাপারটা কন্টেম্পোরারি ইন্ডিয়াতে যদি দেখা যেত, সেখানে আপার কাস্টের পিপিল বলতে ধরা হতো ব্রাহ্মণদেরকে, তারা কিন্তু সম্মাননা পেয়ে আসতো নিচের তলার মানুষদেরকে বা লোবন যারা পিপিল, তারা কিন্তু তাদেরকে সম্মান প্রদর্শন করতো, যেহেতু তারা ব্রাহ্মণ। তারা সমাজের একেবারে কাস্ট সিস্টেমের একেবারে উঁচুতে মানে থাকতো ব্রাহ্মণরা। হি নেভার টাচ এনি অফ ইউজড আর্টেন্সিলস, হি নেভার টাচ এনি অফ দ্য ইউজড আর্টেন্সিলস, সে কখনো ব্যবহৃত বাসনপত্র স্পর্শ করতো না, অর্থাৎ যে ল্যান্ডলর্ড অর্থাৎ ন্যারেটর যে সমস্ত বাসনপত্রতে তিনি খাওয়া দাওয়া করতেন, সেগুলো মানে এঁটো বাসন যেটাকে এক কথায় বলতে বোঝায়, সেটা কখনোই কিন্তু গাঙ্গু স্পর্শ করেনি। আই ল্যাক দ্য কারেজ টু আস্ক হিম ইভেন টু ফ্যান মি ইন দ্য হট ওয়েদার, তো এই সেন্টেন্সটার আমরা ক্ল্যারিফিকেশান দেব। আই ল্যাক দ্য কারেজ, এখানে কত বলছেন, আমার উদ্যম ছিল না, ল্যাক মানে তো অভাব, মানে আমার এটা উদ্যম ছিল না বা উৎসাহ ছিল না, টু আস্ক হিম ইভেন টু ফ্যান মি ইন দ্য হট ওয়েদার, যখন ওয়েদার মানে হট সিজন থাকতো বা সামার সিজনে যখন টেম্পারেচার হাই থাকতো, সেই সময় কখনো আমার মনে এই আশাটা জাগেনি বা আমার এই উদ্যমটা ছিল না যে তাকে বলতে হবে যে আমাকে হাওয়া করা বা বাতাস করার জন্য। সামটাইমস হোয়েন নোবডি এলস ইজ অ্যারাউন্ড, কখনো কখনো যখন কোনো চাকর আমার ধারে কাছে থাকতো না, অ্যান্ড আই অ্যাম ড্রিপিং উইথ পার্সপিরেশন, এবং আমি যখন ঘামে একেবারে ভিজে যেতাম, হি ডাজ পিক আপ এ ফ্যান, গাঙ্গু কী করতো, একটা পাখা তুলে নিত, বাট হিজ অ্যাটিটিউড ইজ দ্যাট হি ইজ ডুইং মি আ গ্রেট ফেভার, তো তার ভঙ্গিমা দেখে আমার মনে হতো যে সে যেন আমার প্রতি করুণা প্রকাশ করছে বা করুণা দেখাচ্ছে। হি ইজ শর্ট টেম্পার্ড, তো পরবর্তী লাইনে গাঙ্গুর ক্যারেক্টারটা এখানে বিশ্লেষণ করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। হি ইজ এ শর্ট টেম্পার্ড অ্যান্ড ক্যান নট টলারেট ইভেন দ্য স্লাইটেস্ট রিভিউ, তো গাঙ্গুর মেন্টালিটিটা কীরকম ছিল, শর্ট টেম্পার্ড, অর্থাৎ খুব অল্পতেই সে রেগে যেত। অ্যান্ড ক্যান নট টলারেট মানে তো সহ্য করা, ক্যান নট টলারেট সে সহ্য করতো না। ইভেন দ্য স্লাইটেস্ট মানে হালকাতম, রিভিউক মানে তিরস্কার, সে ক্ষুদ্রতম তিরস্কারটাও সে সহ্য করতো না, তার এত হট টেম্পারমেন্ট। হি হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ডস and considers it below his dignity to sit with the choice or the bearer. He has very few friends, তার খুব অল্প সংখ্যক বন্ধু ছিল, and considers it below his dignity, এবং সে এটা বিবেচনা করতো বা তার এটা বিবেচনায় পড়তো যে এটা তার মর্যাদার নিচে, ডিগনিটি মানে মর্যাদা, টু সিট উইথ দ্য চয়েস অর দ্য বিয়ারার, তো আস্তাবল যারা দেখাশোনা করতো তাদের সঙ্গে বসা অথবা বেয়ারাদের সঙ্গে বসাটা তার মানে মর্যাদার নিচে। কারণ কি, ওই যে সে একজন জন্মগতভাবে ব্রাহ্মণ। আই হ্যাভ নেভার সিন হিম বিং ফ্রেন্ডলি উইথ এনিওয়ান,
আমি কখনোই তাকে দেখিনি কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব পরায়ণ হতে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু কথক আমাদের গাঙ্গুর চরিত্রটা বিশ্লেষণ করেছে বা করেছে না, বা আমরা এখান থেকে বুঝতে পারি গাঙ্গুর প্রকৃতিটা কী টাইপের। তাই যেহেতু সে শর্ট টেম্পারমেন্ট, সে ব্রাহ্মণ বলে নিচু স্তরের মানুষদের সঙ্গে সে চাকর হয়েও মেলামেশা করতো না। এমনকি তার বন্ধুবান্ধবের সংখ্যাও খুব কম ছিল, কারণ যেহেতু সে ব্রাহ্মণ তাই সমস্ত মানুষের সঙ্গে তার মেশা যাবে না, এরকম একটা ব্যাপার। নট ডাজ হি এভার গো টু এ ফেয়ার অর এ শো, সে কখনও কোনো মেলাতে যায়নি অথবা কোনো প্রদর্শনীতেও যায়নি। চলে যাব আমরা নেক্সট পেজে। হি ইজ নট ইভেন ফন্ড অফ ভাং, তো এটা একটু বাড়িয়ে নিয়ে আমাদের সুবিধা হবে দেখতে। হি ইজ নট ইভেন ফন্ড অফ ভাং। ভাং বলতে একটা কথা বলো, এখানে এটা একটা নেশার কথা বলা হয়েছে, নেশাজাত পদার্থ। সে ভাঙে কিন্তু আসক্ত ছিল না। হুইচ ইজ দ্য কমন অ্যাডিকশন, যেটা ছিল একটা সাধারণ আসক্তি বা নেশার জিনিস এগেনস্ট পিপল অফ হিস ক্লাস, তার সম্প্রদায়ের মানুষদের কাছে, অর্থাৎ ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মানুষদের কাছে নেশা করাটা একটা সাধারণ ব্যাপার ছিল, ভাঙের নেশা করাটা। কিন্তু গাঙ্গু কখনো সেই নেশায় আসক্ত হয়নি। নেক্সট লাইন, হি নেভার প্রেজ, সে কখনো প্রার্থনাও করতো না, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে তাদের যেটা মেন কাজ পূজা অর্চনা করা সেটা সে কখনো করতো না। নট ডাজ হি গো ফর এ বাথ ইন দ্য রিভার, সে কখনো নদীতে স্নান করতো না। অ্যান্ড হি ইজ কমপ্লিটলি ইলিটারেট। আর একটা সবচেয়ে বড় গুণ, সেটা কি গুণ বলতে পারি বা দোষ, সেটা কি হচ্ছে, সে ছিল সম্পূর্ণভাবে ইলিটারেট, অর্থাৎ মূর্খ, তার একটা অক্ষর জ্ঞানও ছিল না। ইয়েট হি এক্সপেক্টস, তবুও সে প্রত্যাশা করত, অল দ্য রেসপেক্ট, সমস্ত সম্মান সে পাক, ডিউ টু এ ব্রাহ্মণ, যেহেতু সে ব্রাহ্মণ তাই সে সমস্ত সম্মান পাক তার অক্ষর জ্ঞান না থাকার সত্ত্বেও। পরবর্তী সেন্টেন্সে কথক বলছেন হোয়াই শুডন্ট হি, কেন সে এটা করবে না, অর্থাৎ কেন সে সম্মানটা প্রত্যাশা করবে না। ইফ আদার পিপল ক্যান ক্লেম রেসপেক্ট অন দ্য বেসিস অফ ওয়েলথ লেফট টু দেম বাই দেয়ার ফরফেদার্স, যদি অন্য মানুষ তারা সম্মান প্রত্যাশা করতে পারে যেহেতু তাদের পূর্বপুরুষরা তাদের জন্য, ফরফেদার্স বলতে এখানে বোঝানো হচ্ছে পূর্বপুরুষরা তাদের জন্য অনেক সম্পদ রেখে গেছেন, সম্পদের ভিত্তিতে তারা যদি সম্মান পেতে চায় বা পেতে পারে, বা তাদের যদি এটা অধিকার থাকে, তাহলে গাঙ্গু কেন সম্মান পাবে না, এটা কিন্তু কথক প্রশ্ন করেছেন, বা এটা তার স্বাভাবিক চিন্তাধারণা থেকে তিনি বলেছেন। সিওরলি গাঙ্গু ক্যান অলসো ক্লেম রেসপেক্ট অন অ্যাকাউন্ট অফ হিজ অ্যানসেস্ট্রি, তাই সে তার পূর্বসূত্রে পাওয়া, পূর্বপুরুষদের সূত্রে পাওয়া যে সে ব্রাহ্মণ এই উপাধিটার কারণে সে তো সম্মান পেতেই পারে। চলে যাব আমরা নেক্সট পাড়ায়। আই ডোন্ট টক টু মাই সার্ভেন্টস, পরবর্তী সেন্টেন্সে কথক বলছেন আই ডোন্ট টক টু মাই সার্ভেন্টস, আমি আমার চাকরদের সঙ্গে কথাবার্তা বলি না, এক্সেপ্ট হোয়েন ইট ইজ নেসেসারি, যখন না প্রয়োজন হয়, অর্থাৎ এই সেন্টেন্সটার পুরো অর্থ দাঁড়ালো অপ্রয়োজনে তিনি কখনো তার চাকরদের সঙ্গে কথা বলেন না। দে হ্যাভ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, তাদের অর্থাৎ তার বাড়িতে কর্মরত ভৃত্যদের বা চাকরদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল, অর্থাৎ দৃঢ়ভাবে নির্দেশ দেওয়া ছিল, নট টু ইনভেড মাই প্রাইভেসি, তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করা। ইনভেড করা মানে এখানে তো হঠাৎ করে প্রবেশ করা, এখানে হস্তক্ষেপ করার কথাটাই বোঝানো হয়েছে। আনলেস দে আর সেন্ট ফর, যতক্ষণ না তাদেরকে ডাকা হচ্ছে তারা যেন তার কাছে তার ব্যক্তিগত জীবনে না প্রবেশ করে। সাচ স্মল ম্যাটার্স, কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেমন অ্যাজ গেটিং এ গ্লাস অফ ওয়াটার, যেমন এক গ্লাস জল পাওয়া, অর পুটিং অন দ্য শুজ, অথবা জুতো পরিয়ে দেওয়া, অর লাইটনিং দ্য ল্যাম্প, অথবা প্রদীপ বা আলো জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত সাধারণ জিনিসগুলো তিনি কী করতেন, আই প্রেফার টু ডু মাইসেলফ, আমি পছন্দ করি এটা নিজে করতে, রাদার দ্যান সেন্ড ফর দেম, তাদের ডেকে বলার থেকে তিনি নিজেই এটা করতে পছন্দ করতেন। চলে যাব আমাদের
নেক্সট লাইনে, ইট গিভস মি আ ফিলিং অফ ইন্ডিপেন্ডেন্স। তো কথকের কাছে এই অনুভূতিগুলো একটা স্বাধীনতার সমান, অ্যান্ড সেলফ রিলায়েন্স, এবং এটা তার আত্মোপলব্ধি। তো তিনি এগুলো তার ব্যক্তিগত কাজগুলো, সাধারণ কাজগুলো তিনি নিজেই করবেন। এখানে কোনো চাকর যে করে দেবে এটা তিনি কখনোই প্রত্যাশা করতেন না, বা এটা তিনি কখনোই চাইতেন না। দ্য সার্ভেন্টস নোজ মাই হ্যাবিটস। চাকরেরা আমার এই অভ্যাসগুলো জানতেন। বাই নাও অ্যান্ড দে সেলডম বদার মি। তাই তারা আমাকে বিরক্ত করতো না। সেলডম মানে মাঝে মধ্যে বা কখনো কখনো। দ্য সার্ভেন্টস নো মাই হ্যাবিটস বাই নাও অ্যান্ড দে সেলডম বদার্স মি। চাকরেরা যেহেতু আমার এই অভ্যাসগুলো জানতেন, তাই তারা কখনো আমাকে বিরক্ত করতো না। চলে যাব আমরা নেক্সট লাইনে আমরা চলে যাব নেক্সট প্যারায়। ইফ এভার দে পে অ্যান আনসলিসিটেড ভিজিট টু মি, ইট ইজ আইদার দ্যাট দে ওয়ান্ট অ্যান অ্যাডভান্স এগেনস্ট দেয়ার স্যালারি। যদি হঠাৎ করে তারা ভ্রমণ করে, তো আনসলিসিটেড কথার অর্থ হচ্ছে অযাচিত। যদি তারা মানে তিনি হয়তো ডাকেননি, হঠাৎ করে চাকররা যদি তার কাছে এসে উপস্থিত হন, সেটা বিষয়টা কি, অর দ্যাট দে উইশ টু কমপ্লেন। একটুখানি আমরা একটু ক্লিয়ার করে দিই, একটু মিস্টেক এখানটা। আমরা নেক্সট লাইনে চলে এসেছি। ইফ এভার দে পে অ্যান আনসলিসিটেড ভিজিট, যদি তারা অযাচিতভাবে আমার কাছে ভ্রমণ করে, টু মি, ইট ইজ আইদার দে ওয়ান্ট অ্যান অ্যাডভান্স, তাহলে তারা নিশ্চয়ই আগাম টাকা চাইতে এসেছে, উইথ এগেন্স্ট দেয়ার স্যালারি, তাদের বেতন থেকে আগেই স্যালারি চাইতে এসেছে, অর দ্যাট দে উইশ টু কমপ্লেন অ্যাবাউট দ্য আদার সার্ভেন্ট, নতবা তারা অন্য চাকরের সম্বন্ধে অভিযোগ করতে এসেছে। বোথ দিস প্র্যাকটিসেস, এই দুটো অভ্যাসই, অর্থাৎ আগাম টাকা চাওয়া এবং অন্য কোনো চাকরের সম্বন্ধে অভিযোগ করা, আই কনসিডার রিপ্রেহেন্সিবল। তো এটাকে আমি মনে করি নিন্দনীয়। কথকের মতে এটা রিপ্রেহেন্সিবল মানে এটা নিন্দনীয়। হোয়েন আই পে দেম রেগুলারলি অ্যান্ড এনাফ, যখন আমি তাদের প্রতিনিয়তই অর্থ প্রদান করি এবং যথেষ্টই অর্থ প্রদান করি, আই ডু নট সি এনি রিজনস, আমি কোনো কারণ খুঁজে পাই না, ওয়াই দে শুড ফিনিশ আ মান্থ স্যালারি ইন 15 days, কীভাবে তারা একটা মাসের বেতন 15 দিনের মধ্যে শেষ করে ফেলে। অ্যান্ড ব্যাকবিটিং আই কনসিডার এ সাইন অফ উইকনেস, এবং পরনিন্দা করা আমি বিবেচনা করিবে আমার মতে এটা একটা দুর্বলতা। অর এ মোড অফ ফ্ল্যাটারি, বোথ অফ হুইচ আর ইগনোবল। তো এই দুটো জিনিসই, কারো সম্বন্ধে সমালোচনা করা বা তিরস্কার করা আর পরনিন্দা করা, এই বিষয়টা তার কাছে ইগনোবল, অর্থাৎ কথকের কাছে একটা নীচ প্রবৃত্তি বলে মনে হয়। নেক্সট প্যারায়, ওয়ান মর্নিং, একদিন সকালবেলা। ওয়ান মর্নিং গাঙ্গু কেম টু মি, একদিন সকালবেলা গাঙ্গু আমার কাছে এসেছিল, উইথাউট বিইং সেন্ট ফর, তাকে ডাকা হয়নি, না ডাকাতেই সে আর কি কথকের কাছে গিয়েছিল। আই ফেল্ট অ্যানয়েড, আমি বিরক্ত বোধ করেছিলাম। আমি বিরক্ত বোধ করেছিলাম। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম ইরিটেবলি, বিরক্তির সঙ্গে, হোয়াট হি হ্যাড কাম ফর, সে কী জন্য এসেছে। ফ্রম গাঙ্গুস ফেস, গাঙ্গুর মুখ দেখে, ইট অ্যাপিয়ার, এটা মনে হচ্ছিল, দ্যাট হি ওয়ান্টেড টু সে সামথিং, সে কিছু বলতে চায়। বাট ইন স্পাইট অফ হিজ বেস্ট এফার্টস, কিন্তু তার সেরা প্রচেষ্টা সত্ত্বেও, দ্য ওয়ার্ডস রিফিউজ টু কাম টু দ্য লিপস, তার ঠোঁটে সেই কথাগুলো আসছিল না। আই সেড, আমি বলেছিলাম, আই সেড এগেন আফটার এ লিটিল পজ, কিছুক্ষণ থেমে আমি বলেছিলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কী বা কী বিষয়টা। হোয়াই ডোন্ট ইউ স্পিক আউট, কেন তুমি বলছো না। ইউ নো ইট ইজ গেটিং লেট ফর মাই মর্নিং ওয়াক, তুমি জানো আমার সকালে হাঁটতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। গাঙ্গু রিপ্লাইড, গাঙ্গু প্রত্যুত্তরে বলেছিল, হল্টিংলি, একটু থেমে, প্লিজ ডু নট ডিলে ইয়োর সেলফ, আপনি দেরি করবেন না। আই শ্যাল কাম সাম আদার টাইম, আমি অন্য সময় আসবো। দিস ওয়াজ ওয়ার্ডস, এটা
কতকের কাছে আরও জঘন্য বলে মনে হয়েছিল। আমি জানতাম এটা আরও বেশি জঘন্য। নাও দ্যাট আই ওয়াজ ইন এ হারি, যখন আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি, গাঙ্গু উড হ্যাভ কাট শর্ট হিজ টেল, গাঙ্গু তার গল্পটা বা কথাটা সংক্ষেপে বলতে পারত। ইফ হি কেম হোয়েন হি থট আই হ্যাড মোর লেজিয়ার, যদি আবার সে আসে যখন সে মনে করে যে আমি একটু অবসরের মধ্যে আছি, হি উড পারহ্যাপস ওয়েস্ট মাই টাইম ফর আওয়ার্স, সে বেশ আমার কয়েক ঘন্টা নষ্ট করবে। হি অনলি কনসিডার মি বিজি হোয়েন আই ওয়াজ রিডিং অর রাইটিং, সে আমাকে মনে করে বা সে বিবেচনা করে বা তার বিবেচনা এটাতে হয় যে আমি ব্যস্ত তখনই থাকি যখন আমি পড়ি অথবা লিখি। হোয়েন হি ফাউন্ড মি জাস্ট অ্যালোন, যখন সে আমাকে একা দেখে। সিটিং ইন এ কন্টেম্পলেটিভ মুড, আমি একটু সাবলীলভাবে থাকি। হি থট দ্যাট আই ওয়াজ মিয়ারলি আইডলিং, সে ভাবে হয়তো আমি অলসভাবে সময় কাটাচ্ছি। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট সার্টেন দ্যাট, এবং এটা নিশ্চিত যে হি উড ইনফ্লিক্ট হিমসেলফ অন মি ইন ওয়ান অফ দোজ মোমেন্টস, এবং এটা নিশ্চিত যে সে ইনফ্লিক্ট করবে, অর্থাৎ কোনো কিছু আরোপ করবে বা প্রদান করবে তাকে আমার মধ্যে ওই সময়গুলোতে, অর্থাৎ আমার সেই সাবলীল চিন্তাভাবনার মধ্যে তার কথাবার্তাগুলো সে আরোপ করতে চাইবে। লিটিল রিয়েলাইজিং হাউ প্রিসিয়াস দে ওয়ার ফর মি, সে এটা উপলব্ধি করতে পারবে না সেই মুহূর্তগুলো আমার কাছে কতটা মূল্যবান। চলে যাব নেক্সট প্যারাতে। I wanted to dispose of him right then and said, if you have come for an advance, you can rest assured that you will not get it. আমি চেয়েছিলাম এটা একটা মীমাংসা করতে বা তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে। রাইট দেন অ্যান্ড সেড, কী বলেছিলাম এটা? ইফ ইউ হ্যাভ কাম ফর অ্যান অ্যাডভান্স, যদি তুমি আমার কাছে আগাম অর্থের জন্য আসো, ইউ ক্যান রেস্ট অ্যাসিওর, তুমি এটা নিশ্চিত হতে পারো দ্যাট ইউ উইল নট গেট ইট, তুমি এটা পাবে না। প্রত্যুত্তরে গাঙ্গু কী বলেছিল? আই ডোন্ট ওয়ান্ট অ্যান অ্যাডভান্স সেড গাঙ্গু, গাঙ্গু বলেছিল আমার আগাম বা অগ্রিম টাকা লাগবে না। আই হ্যাভ নেভার আস্কড ইউ ফর ওয়ান, আমি কখনোই আপনাকে টাকার কথা বলবো না। দেন ইউ মাস্ট বি ওয়ান্টিং টু কমপ্লেন এগেনস্ট সামওয়ান, তাহলে নিশ্চয়ই তুমি কারো সম্বন্ধে অভিযোগ করতে এসেছো। আই সেড, আমি বলেছিলাম, ইউ নো হাউ আই হেট ব্যাকবিটিং, আমি কতটা অপছন্দ করি এই নিন্দা করাটা কারো পিছনে। নেক্সট পেজে আমরা চলে যাব। নো স্যার আই হ্যাভ নো কমপ্লেন্টস এগেনস্ট এনিওয়ান, না মশাই, গাঙ্গু বলেছিল, না মশাই, আই হ্যাভ নো কমপ্লেন এগেনস্ট এনিওয়ান, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হোয়াট হ্যাভ ইউ কাম টু বদার মি অ্যাবাউট দেন, তাহলে তুমি কেন আমাকে বিরক্ত করতে এসেছো? আই আস্কড, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইমপেশেন্টলি, অধৈর্যের সঙ্গে। গাঙ্গু মেড অ্যানাদার অ্যাটেম্পট টু ডিসক্লোজ হিজ সিক্রেট, গাঙ্গু আর একবার চেষ্টা করলো তার গোপনীয়তাটা উদ্ঘাটন করতে। আই কুড সি, আমি দেখতে পেলাম, ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে এটা বুঝতে পারলাম, দ্যাট হি ওয়াজ ট্রাইং টু মাস্টার অফ স্ট্রেংথ টু ডু ইট, সেটা করার জন্য ক্ষমতা অর্জন করছে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, হি সেড, সে বলেছিল, আই উইশ টু বি রিলিভড অফ মাই ডিউটি স্যার, আমি আমার কর্তব্য থেকে মুক্তি পেতে চাইছি মশাই। আই শ্যাল নট বি এবল টু সার্ভ ইউ এনি লঙ্গার, আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না। দিস ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট অফ ইটস কাইন্ড, আই ফেল্ট হার্ট, এটা ছিল তার কাছ থেকে পাওয়া প্রথম একটা অনুরোধ যেটাতে আমি আঘাত পেয়েছিলাম। আই অলওয়েজ কনসিডার্ড অ্যান আইডল এমপ্লয়ার, আমি সর্বদাই বিবেচনা করি আমি একজন যোগ্য মালিক। অ্যান্ড দ্য সার্ভেন্টস থট ইট দেয়ার গুড ফরচুন, যেটা তাদের, এবং চাকরেরা বিবেচনা করে যে এটা তাদের সৌভাগ্য, টু স্টে অন উইথ মি, এবং আমার সঙ্গে থাকাটা। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ, কেন তুমি ছেড়ে যেতে চাও? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। ইউ আর দ্য ইমেজ অফ কাইন্ডনেস স্যার, আপনি দয়ার প্রতিমূর্তি মশাই, সেড গাঙ্গু বলেছিল। হু উড
ওয়ান্ট টু লিভ ইউ, কে আপনাকে ছেড়ে যেতে চায়, আনলেস দেয়ার ওয়াজ এ ভেরি গুড রিজন, যদি না সেখানে কোনো ভালো কারণ থাকে। আই ফাইন্ড মাইসেলফ ইন এ সিচুয়েশন, আমি এমন একটা অবস্থার মধ্যে নিজেকে পেলাম, উইচ লিভস মি উইথ নো আদার অল্টারনেটিভ, আমার কাছে অল্টারনেটিভ কোনো কিছু ছিল না, পরিবর্তিত অর্থাৎ তার কথার উত্তর দেওয়ার মতো আর কিছু ছিল না। আই ডু নট ওয়ান্ট পিপল টু রেজ দেয়ার ফিঙ্গার্স অ্যাট ইউ, আমি চাই না লোকেরা আপনার ওপর আঙুল তুলুক অন মাই অ্যাকাউন্ট, আমার কারণে। দিস ওয়াজ মোস্ট ইন্ট্রিগুইং, এটা ছিল সবচেয়ে বেশি একটা বিরক্তিকর বিষয়। আই ফরগেট অল অ্যাবাউট মাই মর্নিং ওয়াক, আমি ভুলে গেলাম সকালের হাঁটার কথা। অ্যান্ড সিটিং মাইসেলফ ইন এ চেয়ার, এবং চেয়ারে বসে আমি নিজে বললাম আর কি, হোয়াই ডু ইউ টক ইন দ্য ডিটেলস, কেন তুমি ছন্দবদ্ধ ভাষায় কথা বলছো। হোয়াই ডোন্ট ইউ সে ক্লিয়ারলি, কেন তুমি পরিষ্কারভাবে বলছো না। হোয়াট ইজ অন ইউর মাইন্ড, তোমার মনে কী রয়েছে। গাঙ্গু রিপ্লাইড হল্টিংলি, গাঙ্গু আবার থামলো এগেন, পুনরায়। স্যার, দ্য থিং ইজ দ্যাট, ব্যাপারটা হলো যে, দ্যাট ওম্যান হু হ্যাজ জাস্ট বিন টার্নড আউট অফ দ্য উইডোজ হোম, প্রভু, যে মেয়েটিকে সবেমাত্র উইডো হোম থেকে বিতাড়িত করা হয়েছে, দ্যাট গোমতী দেবী, ওই গোমতী দেবী, অ্যান্ড হি স্টপড উইথাউট ফিনিশিং দ্য সেন্টেন্স, এবং সে থেমে গিয়েছিল। হি স্টপড উইথাউট ফিনিশিং দ্য সেন্টেন্সে, শব্দটা পূর্ণ না করেই থেমে গিয়েছিল বা শেষ না করেই থেমে গিয়েছিল। আই আস্কড ইম্পেশেন্টলি, আমি অধৈর্যভাবে বলে উঠলাম, হোয়াট হ্যাজ সি টু ডু উইথ ইয়োর জব, সে তোমার কাজ নিয়ে কী করেছে। আই ওয়ান্ট টু ম্যারি হার স্যার, সেড গাঙ্গু, গাঙ্গু কী বলেছিল, আমি তাকে বিবাহ করতে চাই। আই লুকড অ্যাট হিম ইন ওয়ান বিউল্ডারমেন্ট, আমি তীব্র হতাশ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম বা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। হাউ হ্যাড দিস ওল্ড ফ্যাশন, কীভাবে এই ওল্ড ফ্যাশন বা মানে পুরনো দিনের মানুষ চেতনা সম্পন্ন এই ব্রাহ্মণটা, হু হ্যাড নট ইভেন টাচড বাই মডার্ন সিভিলাইজেশন, যে কিনা এখনও পর্যন্ত আধুনিক যে সমাজ ব্যবস্থার স্পর্শটা বা ছোঁয়াটা পায়নি, ডিসাইডেড টু ম্যারি এ ওম্যান, একজন মহিলাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে, হোম নো সেলফ রেসপেক্টিং ম্যান, যাকে কোনো আত্মসম্মানজনক ব্যক্তি উড ইভেন অ্যালাউ নিয়ার ইজ হাউস, মানে অনুমতি দেয় না তার বাড়ির কাছে আসতে। গোমতী হ্যাড ক্রিয়েটেড কোয়াইট আই স্টিয়ার ইন দ্য প্ল্যাসিড অ্যাটমসফিয়ার অফ আওয়ার মহল্লা, গোমতী আমাদের এই এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল এই পরিবেশের মধ্যে। সি হ্যাড এন্টার্ড দ্য উইডোজ হোম সাম ইয়ার্স এগো, সে ওই বিধবাদের থাকার বাড়িতে প্রবেশ করেছিল বেশ কয়েক বছর আগে। টুইস হি দ্য হোম অথরিটিস, দুইবার ওই গৃহ কর্তৃপক্ষ হ্যাড গট হার ম্যারিড, তারকে বিবাহ করে দিয়েছিল, গট ম্যারিড অফ, বাট বোথ টাইমস, কিন্তু দুবারই সি হ্যাড কাম ব্যাক আফটার এ উইক, সে এক সপ্তাহ পরে ফিরে এসেছিল, অরসো, সে এক সপ্তাহ পরে ফিরে এসেছিল বা তার বেশি সময় পরে ফিরে এসেছিল। আলটিমেটলি দ্য হোম হ্যাড ডিসাইডেড, শেষ পর্যন্ত ওই উইডোজ হোম স্থির করেছিল টু এক্সপেল হার, তাকে তাড়িয়ে দিতে বা সেখানে যাতে সে না থাকে সেই ব্যবস্থা তারা নিয়েছিলেন। শি হ্যাড নাও টেকেন এ রুম ইন দ্য মহল্লা, সে এখন ওই মহল্লাতে একটা ঘর নিয়েছে, অ্যান্ড ওয়াজ অ্যান অবজেক্ট অফ গ্রেট ইন্টারেস্ট টু অল দ্য লাভলোন ইয়ং মেন, এবং তার প্রতি সেই সমস্ত মানুষদের একটা গভীর আগ্রহ রয়েছে। লাভলোন অর্থাৎ যারা ভালোবাসায় প্রত্যাখ্যিত হয়েছে সেরকম মানুষ বা তাকে যারা পেতে চায়, তাদের একটা আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আই ফেল্ট বোথ অ্যানয়েড উইথ অ্যান্ড সিম্প্যাথেটিক টুয়ার্ডস গাঙ্গু, আমি উভয়ই, আমার মধ্যে দুটোই ধারণা এসেছিল গাঙ্গুর প্রতি, একটা ছিল বিরক্তি আর একটা ছিল সমবেদনা, অর্থাৎ অ্যানয়েড মানে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি এবং তার প্রতি সমবেদনাও ছিল। হোয়াই, কেন, হোয়াই কুডন্ট দিস স্টুপিড ম্যান ফাইন্ড অ্যানাদার ওম্যান টু ম্যারি, কেনই বোকা মানুষটি অন্য মহিলাকে খুঁজে পেল না বিবাহ করার জন্য। আই সেড টু
মাইসেলফ, আমি নিজেকে বললাম। আই ওয়াজ সার্টেন দ্যাট, আমি এটা নিশ্চিত ছিলাম যে শি উড নট স্টিক টু হিম ফর মোর দ্যান আ ফিউ ডেজ, যে ওই মহিলা তার সঙ্গে কয়েকদিনের বেশি থাকবে না। ইফ হি হ্যাড বিন বেটার অফ ফিনান্সিয়ালি, যদি সে অর্থনৈতিক দিক দিয়ে ভালো হতো, সি মাইট হ্যাভ স্টাক অন হিম ফর 6 months অর সো, হয়তো তার কাছে সে 6 মাস বা তার বেশি থাকতো। বাট নাও, কিন্তু এখন আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত, দ্য ম্যারেজ উড নট লাস্ট মোর দ্যান আ ফিউ ডেজ, যে এই বিয়েটা কয়েকদিনের বেশি টিকবে না। আর ইউ অ্যাওয়ার অফ হার পাস্ট, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তার অতীত সম্বন্ধে সচেতন বা জানো? ইটস অল লাইজ স্যার, এটা পুরোটাই মিথ্যে বসা স্যার। হি সেড উইথ গ্রেট কনভিকশন, সে দৃঢ়ভাবে এটা বলেছিল। পিপল হ্যাভ গিভেন হার এ ব্যাড নেম ফর নাথিং, লোকেরা তাকে বিনা কারণে দোষারোপ করে। তো আজকে ছিল এই আমাদের ডিসকাশন। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো সবার আগে সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।